সম্পদ এখানে 1,55,000। এখান থেকে দায় বাদ দিচ্ছি আমরা 25,000। দিয়ে আমরা স্লাইডে দেখতে পাবো মূলধনের পরিমাণ কত টাকা। এইভাবে লিখতে হবে, স্লাইডে যা দেখতে পাচ্ছ ঠিক এইভাবে লিখতে হবে যে হাতে নগদ 1,55,000 বাদ দিন। এইভাবে লিখলে হবে। এইভাবে লিখলে তুমি যেটা দেখাচ্ছ এইভাবে লিখলে এটা সিস্টেমেটিক্যাল লেখা না, সবকিছু লেখার একটা স্টাইল আছে। এখানে যেভাবে লেখা আছে এভাবে ঘর টেনে লিখলে ভালো হবে। যদি ঘর টেনে লিখো তাহলে ভালো হবে। তাহলে এখানে আমরা কি পেলাম? মূলধন নির্ণয়ের সূত্র সম্পদ বিয়োগ দায়। এখানে সম্পদের 1,55,000 হলো, এখান থেকে কি বাদ দিচ্ছ? দায়ের কত টাকা? দিয়ে মূলধন হয়ে যাবে। প্রবলেম কোনো এখানে? হিসাব সমীকরণের প্রভাব যখন চাইবে, হিসাব সমীকরণের প্রভাব আমরা দুইভাবে দেখাতে পারি। একটা বিবরণী ছকের মাধ্যমে, যেখানে সম্পদের ঘরে সম্পদ বাড়লে প্লাস করবা, সম্পদ যদি কমে তাহলে মাইনাস করবা, প্লাস মাইনাস পদ্ধতিতে। আরেকটা হচ্ছে কোন পদ্ধতিতে? আরেকটা জাস্ট কোনটা পরিবর্তন হলো এটা বললাম, ঠিক আছে? এই পদ্ধতিতে তুমি বলতে পারো যে সম্পদ আর দায়ের কি হবে। যখন হিসাব সমীকরণে প্রভাব চাইবে তখন এইভাবে দুই পদ্ধতিতে বলবা। তাহলে হিসাব সমীকরণে প্রভাব মানে এ সমান এল প্লাস ই যে বলেছ না, দুই পদ্ধতির মধ্যে একটা হচ্ছে এ বৃদ্ধি হ্রাস, এভাবে বলবা। আর না হলে বিবরণী ছকের মাধ্যমে কলাম টেনে যদি সম্পদ বাড়ে, মনে করো কলকবজা বাড়লো কোনো লেনদেন দিয়ে, তখন কলকবজার ঘরে প্লাস করবা। আর কোনো লেনদেন দিয়ে মনে করো কলকবজা কমে গেল, তখন কলকবজার ঘরে কি হবে? মাইনাস হবে। ক্লিয়ার? নগদের ঘর করলাম মনে করো, দিয়ে দেখা যাচ্ছে যে নগদ বেড়ে গেছে, তাহলে নগদের ঘরে কি হবে? প্লাস হবে। আর কোনো জায়গায় দেখলা যে নগদ কমে গেছে, তখন নগদের ঘরে কি করবা? মাইনাস করবা। এই বিষয়ে কারো কিছু বলার আছে? বলো থাকলে, যদি বলার থাকে। আছে কিছু বলার আছে আর কারো? না হলে নেক্সট স্লাইডে যাই আমরা। এখানে হিসাব সমীকরণে প্রভাব দেখতে পাচ্ছ ওই লেনদেন থেকে, তাই না? হিসাব সমীকরণে প্রভাব আছে না? যখন হিসাব সমীকরণে এদিকে যখন প্রভাব চাইবে, হিসাব সমীকরণে প্রভাব যখন চাইবে, তখন আমরা স্লাইডে যা দেখতে পাচ্ছ এই পদ্ধতিতে লিখতে পারবা। এটা হচ্ছে এক পদ্ধতি। আর আরেক পদ্ধতি আছে বিবরণী ছকের মাধ্যমে। বিবরণী ছক মানে ওখানে আলাদা আলাদা কলাম হবে, নগদ, ব্যাংক জমা, কলকবজা, যন্ত্রপাতি, এভাবে কলাম করবা। তারপরে যদি নগদ বাড়ে নগদের ঘরে প্লাস করবা,
তাই না? নগদ যদি কমে যায়, যেমন নগদ বিক্রয় করলে নগদ বাড়বে না কমবে? নগদের ঘরে প্লাস করবা। আর নগদ যদি ক্রয় করা হয় নগদ কমবে না বাড়বে? কমবে। তখন নগদের ঘরে মাইনাস করবা। তারপর এইভাবে লিখতে লিখতে নগদটাকে আপগ্রেড করবা। তাহলে কারবারি বারটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় পাওয়া হয় বা দেওয়া হয়, পণ্য যখন ক্রয় করবা সেই সময় পণ্য ক্রয় করলে তুমি যে ছাড় পাচ্ছ, একটা প্রোডাক্টের দাম লেখা আছে 2000, তোমাকে 500 টাকা ছাড় দিল, তোমাকে পেমেন্ট করা লাগবে কত? 1500 টাকা। তাহলে বাকি টাকা কি তোমার লেনদেন? বাকি টাকা লেনদেন হবে? বাকি টাকা লেনদেন হবে না। তাহলে কারবারি বারটা এই জন্য বলা হবে যে কারবারি বারটা কোনো কি বলা হবে? কারবারি বারটা কোনো লেনদেন নয়। কারণ 2000 টাকার পণ্য তুমি 1500 টাকায় কিনে নিয়ে। এখন তাহলে দেখো এই স্লাইডে কি দেখা যাচ্ছে? নগদ কি বলছে? নগদ 1,55,000 টাকা দিয়ে এর বৃদ্ধি পাবে 1,55,000, আর এর বৃদ্ধি পাবে দায় 25,000। দায় 25,000 টাকার কারণে এল বৃদ্ধি পাবে, এটা বলতে হবে। আর এখানে মূলধন একটু আগে তোমরা দেখেছো না 30,000, মূলধনের মান ওই ইকুয়েশনে যদি বসাও, ওই এর ইকুয়েশন ছিল কি? সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। ওখানে যখন সি এর মান 1,30,000 বসাবে তখন ওই এর মান বাড়বে না কমবে? ওই এর মান বাড়বে না কমবে? বাড়বে, তাই না? এই জন্য লেখা আছে ওই বৃদ্ধি পাবে। আর তোমরা বড় হিসাবে প্রশ্ন করা তোমাদের দায়িত্ব, কিন্তু না বুঝলেই যদি কোনো প্রবলেম হয় তাহলে। হ্যাঁ, কোনটা? এল তো ঋণ আছে, তোমার ঋণ আছে, তোমার কাছে মানুষ টাকা পাবে, তাহলে এল বৃদ্ধি পাবে না? এটাই বলা হচ্ছে। তুমি হ্রাসের ব্যাপারে কি বলতে যাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, আমি বলতেছি সমান হয়েছে, তুমি বলতেছো সমান হবে না, আর আমি বলতেছি সমান অলরেডি হয়ে আছে। কিভাবে? কারণ বাম সাইডে এ থাকে, বাম সাইডে এর মান কত? 1,55,000। ডান সাইডে এল প্লাস ওই থাকে না, এখানে এল এর মান কত? 25,000, আর ওই মান 30,000। তো দুইটা মিলে কি হয়? 1,55,000 হয় না? তাহলে অলরেডি সমান হয়ে আছে না? প্রভাব লেখার সময় মনে রাখবা, বাম পক্ষ সমান ডান পক্ষ অলওয়েজ হবে। যদি কোনো জায়গায় প্রভাব লেখার সময় বাম পক্ষ সমান ডান পক্ষ না থাকে তাহলে মনে করবা কোনো ভুল আছে। কিন্তু এটা যেমন যে ছাত্র ক্লাসে আসতেছে তাকে বলা যায় মোটামুটি রেগুলার। ক্লিয়ার? যে ছাত্র ক্লাসে আসতেছে না তাকে কি বলা হবে? ইরেগুলার, এবং তার মান ইনফ্যাক্ট খারাপ। সে অন্য কোনো অসুস্থ ছাড়া অন্য কোনো কাজে হয়তো ব্যস্ত। লাস্ট বেঞ্চেরও তুমি কামিয়ান, তুমি তোমার জায়গায় চলে যাও, তাহলে তোমার জায়গায় চলে যাও, ওকে পাঠিয়ে দাও যে মাথা নিচু করছিল, ওকে হঠাৎ কামিয়ান কলকবজা। হ্যাঁ, কলকবজা যেটা ব্যাপার, কলকবজা পরিবহন ব্যয়। আচ্ছা, পরিবহন ব্যয় আমি সিরিয়ালে আসতেছি। তোমার এটাও খাতাপত্র কই? এখন যেটা ব্যাপার
নেক্সট লেনদেন দেখো, ধারে ক্রয় আছে 16,000, ধারে ক্রয় আছে কত? ধারে ক্রয় 1,46,000 আর কারওয়াই বাট্টা 2,000 জন্য কোনো পেমেন্ট করা লাগে না। কেন পেমেন্ট লাগে না? একটা প্রোডাক্টের দাম লেখা আছে 15,000, বলা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে 1,000, তুমি কত পেমেন্ট করবা? 14,000 না? তাহলে কি তোমার ওই কারওয়াই বাট্টার কোনো লেনদেনের মধ্যে আসলো? এই জন্য কারওয়াই বাট্টা কোনো লেনদেন না, এই জন্য তার কোনো প্রভাব নাই। কোথায় দেওয়া? সমীকরণের ভিতর অবশ্যই দেখাতে হবে। ক্লিয়ার? সমীকরণের ভিতর অবশ্যই দেখাতে হবে। বলো কি সমীকরণে? এখানে তো আমরা প্রভাব লিখিনি, কারওয়াই বাট্টার প্রভাব লিখেছি। এখানে ধারে ক্রয়ের কারণে এল আসবে, ধারে ক্রয়ের কারণে ব্যয়ের কারণে ওই হ্রাস পাবে আর এল বৃদ্ধি পাবে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন এই পর্যন্ত? তারপরে কারওয়াই বাট্টা পাওয়া গেল, এটাও কোনো লেনদেন না। কারওয়াই বাট্টা পাওয়া গেল, এটাও কোনো লেনদেন না, এই জন্য হিসাবে কি হবে? প্রভাব পড়বে না। তারপরে কলকবজার পরিবহন ব্যয়, কারওয়াই বাট্টা কোনো লেনদেন না, এই জন্য কোনো প্রভাব পড়বে না। তারপরে কলকবজার পরিবহন ব্যয়, তুমি কোনো সম্পত্তি কিনতেছো, তখন যদি পরিবহন ব্যয় হয়, ওটা দিয়ে কলকবজার মূল্য আরো বেড়ে যায়, কলকবজার মূল্য আরো বেড়ে যাবে। এই কারণে এটা খরচ না, এটা দিয়ে কলকবজার মূল্য যেহেতু বাড়বে, এই জন্য এর বৃদ্ধি পাবে। আর নগদ প্রভাবের কারণে নগদ হ্রাস পাবে, এই জন্য এর বৃদ্ধি এর হ্রাস বলা আছে। আর কি কেউ কিছু জানতে চাও পর্যন্ত? কলকবজা পরিবহন ব্যয়, তুমি একটা কলকবজা জাপানে কিনলা 2 লাখ টাকায়, এটা নিয়ে আসার খরচ হলো 20,000, এটার মূল্য তোমার কত দাঁড়াবে? এটার মূল্য কি বলবা? 2,20,000 বলবা। তাহলে এটা দিয়ে কি হচ্ছে? টাকা কমে যাচ্ছে, এটা কোনো খরচ না, আর কলকবজার মূল্য বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? এরপরে নেক্সট ক্লাসে উপস্থিত হচ্ছে আবার। সবাই তাহলে আমাদের নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। দেখো এবার নেক্সট স্লাইডে আমরা এদিকে নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো নেক্সট স্লাইডে এরপরে এখন গ নম্বরে দেখতে পাচ্ছ জাবেদা, তাই না? গ নম্বরে এদিকে শিবলি, হ্যালো শিবলি, জাবেদাই কি দেখতে পাচ্ছি? সম্পদ বাড়লে ডেবিট হয়, নগদ টাকা বেড়ে যাচ্ছে না? টাকা বাড়লে নগদান ডেবিট হবে। ঋণের জন্য দায় বেড়ে যাচ্ছে, ঋণের জন্য দায় বেড়ে যাওয়ার কারণে ঋণ ক্রেডিট। আর মূলধন নিয়ে আসলে মালিকানা সত্ত্ব বাড়ে, এই জন্য মালিকানা সত্ত্ব বাড়ার কারণে মূলধন ক্রেডিট হবে। যেহেতু মালিকানা সত্ত্ব বাড়তেছে, এই জন্য মূলধন হবে ক্রেডিট। প্রথম জাবেদা থেকে কারো কোনো জিজ্ঞাসা আছে?
বলো যখন এই টাকা বাড়বে, হ্যাঁ বলো। এখানে না, এখানে ঋণ যেটা নেওয়া হয়েছে সেটা এই ঋণ নেওয়াটা দুই ধরনের আছে। একটা একটা ঋণ আগে থেকে আছে, তাহলে কি তোমার ক্যাশ বাড়বে? একটা ঋণ যদি আগে থেকে থাকে তাহলে কি ক্যাশ বাড়বে? বাড়বে না, তাই না? এদিকে ক্যাশ বাড়বে না, এই জন্য ক্যাশ বাড়েনি। নকশা ডেবিট 1,55,000 এই জন্য হলো। এখানে ঋণ দায়, দায় বাড়লে কি হয়? ক্রেডিট, এই জন্য ঋণ ক্রেডিট হলো। আর মূলধন ক্রেডিট, মালিকানা শর্ত বাড়লে কি হয়? মূলধন ক্রেডিট হবে। আরেক ধরনের ঋণ গ্রহণ আছে, তবে যদি যে ঋণ গ্রহণ পূর্বক ব্যবসা আরম্ভ করা, সেক্ষেত্রে নগদ টাকা বাড়ে। সেক্ষেত্রে নগদ টাকা 1,55,000 আছে, মনে করেন ঋণ গ্রহণ পূর্বক এর শর্ত থাকবে 20,000 টাকা যদি ঋণ নেয় তাহলে 30,000 বেড়ে যাবে, ঋণ 30,000 ঋণ বেড়ে যাবে, 30,000 ঋণ বেড়ে যাবে। এরপর 30,000 ঋণ বেড়ে যাবে, ঠিক আছে? তখন মূলধনের পরিমাণ নগদ বেড়ে যাচ্ছে, তখন মূলধন বেশি হয়ে যাবে। এখন এরপরে হ্যাঁ কি বলতেছিল বলো। ব্যক্তিগত যদি ঋণ নাই, ব্যক্তিগত হিসাবে যদি রেখে দেয় তাহলে জাবেদা হবে না। আর ঋণ নিয়ে যদি ওই টাকা ব্যবসাতে নিয়ে আসে তখন জাবেদা হবে নকদান ডেবিট, ঋণ ক্রেডিট। ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখন যেটা এদিকে বাকিরা দেখো নেক্সট, তাহলে নেক্সট যেটা ব্যাপার কিছু বলবা প্রতিষ্ঠানের কি এদিকে 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 ইউ বয় রাইট না। ও একটা প্রশ্ন করলো যে ঋণ যদি নিয়ে প্রতিষ্ঠানে নিয়ে আসা হয় তাহলে জামেলা হবে, এই কথা ঠিক? ঋণ নিয়ে ব্যক্তিগতভাবে যদি টাকা ব্যবহার করে তাহলে কোনো জামেলা হবে? তাহলে কোনো জামেলা হবে না, এটা মনে রাখবা। ওই কথা বললো আর কিছু বলবো? ওকে, সিট ডাউন। নেক্সট বলো। আপনি বললেন যে ঋণ না একটা কথা বললেন না যে ওইটা দিলে তাই নগদের সাথে যোগ হবে। কোনটা? এই ছেলে কিপ কোয়াইট নাও। ঋণ পূর্বক বললে নগদের সাথে যোগ হবে। ঋণ গ্রহণ পূর্বক ব্যবসা আরম্ভ করা হলো যদি বলে তখন নগদের সাথে যোগ হবে। কিন্তু স্যার 1 তারিখ উল্লেখ করা মানে তো ওইটা স্যার আমি ওইটা নিয়ে ব্যবসা শুরু করতেছি। ঋণ উদ্বৃত্ত আর ঋণ গ্রহণ পূর্বকের মধ্যে পার্থক্য আছে। ঋণ উদ্বৃত্ত মানে তুমি আগেই ঋণ নিয়েছো, মানুষ তোমার কাছে টাকা পায়, এখন আর ঋণ নিচ্ছ না, তাহলে কি তোমার ক্যাশ বাড়বে? বাড়বে না। আর ঋণ গ্রহণ পূর্বক যখন বলবে তখন বোঝাবে যে ঋণ নিয়েছো। এই ক্লিয়ার? এরপরে যা দেখতে পাচ্ছি দেখো এখানে কল কবজা, তারপর ধারে ক্রয় ছিল, ধারে ক্রয়ের জাবেদা ব্যয় হলে ডেবিট না, ধারে ক্রয়ের ক্ষেত্রে ব্যয় হলে ডেবিট, এই জন্য ক্রয় হিসাব ডেবিট হবে। আর পাওনাদার দায় বেড়ে যায়, এই জন্য পাওনাদার ক্রেডিট। এটাই যদি নগদে ক্রয় হতো তাহলে কি হতো? নগদে ক্রয়ের ক্ষেত্রে ক্রয় ডেবিট, নকদান
কলকবজার এদিকে কলকবজার পরিবহন দেয় দিয়ে একটু আগে আলোচনা হলো যে কলকবজার মূল্য বাড়ে, এই জন্য কলকবজা ডেবিট হবে, নগদ টাকা কমে গেলে নগদান হিসাব ক্রেডিট হবে, নগদ কমে গেলে নগদান হিসাব ক্রেডিট হবে। এখন মিলনীয় স্ট্যান্ডার্ড তুমি এখন বলো পুরো এই যে আমরা যে আলোচনা করলাম এতক্ষণ যা আলোচনা করলাম এখান থেকে তোমার কি প্রশ্ন আছে বলো? যা আলোচনা করলাম এতক্ষণ এখান থেকে কি প্রশ্ন আছে তোমার? তুমি তাহলে একটা জাবেদা বলো আমাকে। বলা হলো যে কুরিন ধার্য করা হলো, কুরিন ধার্য করা হলো, কুরিন ধার্য করা হলো, এটা কিভাবে কি কাজ করবা? কুরিন ধার্য করা হলো, কুরিন ধার্য করা হলো 2000 টাকা। এদিকে এই লেনদেনের জন্য কিভাবে কি লিখবা? আচ্ছা, ও বলতে যাচ্ছে কুরিন নিয়ে জাবেদায় প্রবলেম আছে, কথা বলতে যাচ্ছে কুরিন নিয়ে জাবেদায় প্রবলেম আছে, সব বলতে যাচ্ছে। তুমি কোন গ্রুপ থেকে আসা? যেমন ব্যবসায় শিক্ষা থেকে আসা, কিন্তু বলতেছো প্রবলেম আছে, তার মানে কি ব্যবসায় শিক্ষা থেকে আসলে কি সবাই সবকিছু পারবে? পারবে না। এটা আমি আলোচনা করলাম, তুমি শুনে থাকো। এখন কুরিন মানে দেনাদারের কাছ থেকে একটা টাকা, দেনাদারের কাছ থেকে একটা টাকা আদায় হবে না, এটা ব্যয়, এই জন্য কুরিন ডেবিট হবে, দেনাদার কমে যাবে, এই জন্য দেনাদার ক্রেডিট হবে, দেনাদার কমে যাবে, এই জন্য দেনাদার ক্রেডিট হবে। কুরিন এই তুমি বিকাশ কমে, তুমি ওখানে যাও, তুমি এখানে বসো। কুরিন ডেবিট হবে তাহলে, আর দেনাদার কমে যায়, দেনাদার কমে যায়, হাজব্যান্ড সিম্পলি রিকোয়ার্ড, দেনাদার কমে যায়, দেনাদার ক্রেডিট হবে। এখন আমরা এরপর নেক্সট আরেকটা প্রবলেমে যাই। প্রবলেমটা লক্ষ্য করো, নেক্সট আরেকটা প্রবলেমে যাচ্ছি। সেট ডাউন। নেক্সট আরেকটা প্রবলেম, এখন প্রবলেমে কি বলতেছে? নেক্সট আরেকটা প্রবলেম, এই তুমি কাম হিয়ার, সিফাত সিট ডাউন হিয়ার। এখানে দেখো নেক্সট আরেকটা প্রবলেম বলতেছে, তাই না? এই প্রবলেম থেকে প্রথমে বলছে যে অনগদ লেনদেন কোনগুলি? যেসব লেনদেনের সাথে নগদ টাকা জড়িত নাই সেগুলো হবে অনগদ লেনদেন। সিফাত স্ট্যান্ড আপ। এখানে যে স্লাইডে দেখতে পাচ্ছ লাস্ট বেঞ্চ উভয়, এখানে অনগদ লেনদেন কোনটা বলবা? অনগদ লেনদেন জমাকৃত, এখানে সাইড থেকে বলবো না আমি,
ওর কাছে জানতে চেয়েছি যে অনগদ লেনদেন কত টাকা হবে। এদিকে লাস্ট বেঞ্চ, এখানে দেখো আমরা যা দেখতে পাচ্ছি, এখানে অনগদ লেনদেন হবে যেসব লেনদেনের সাথে নগদ টাকা বা ব্যাংক জমা জড়িত নাই। সেগুলোকে বলা হবে অনগদ লেনদেন। এখানে খুঁজে দেখবা যে মামুনের নিকট পণ্য বিক্রয় করা হলো 11,000 আছে না, এটা বোঝাচ্ছে ধারে বিক্রয়। নাম দেওয়া থাকলে ধারে বিক্রয়। ধারে বিক্রয়ের ক্ষেত্রে নগদ টাকা কোনো হ্রাস বৃদ্ধি কিছু হবে, এই জন্য এটাকে বলা হবে অনগদ লেনদেন। দায় বাড়ুক, আমাদের এখানে আলোচ্য বিষয় অনগদ লেনদেন কোনগুলো। অনগদ লেনদেনের তালিকায় দিবা যেগুলোর সাথে নগদ টাকা বা ব্যাংক জমা জড়িত নাই। আর ধারে ক্রয় 13 তারিখ আছে না, এই ধারে ক্রয় যে 13 তারিখ আছে এটাকেও বলবা অনগদ লেনদেন। ধারে ক্রয় এবং ধারে বিক্রয় আছে না, এটাকেও বলবা অনগদ লেনদেন। এখানে আরেকজন যে জিজ্ঞেস করছে জমাকৃত চেক অমর্যাদা, এটা দিয়ে দেনাদারের পরিমাণ এখন বেড়ে যাবে আর ব্যাংক ব্যালেন্স কমে যাবে, তাহলে কি এটা অনগদ লেনদেন বলা যাবে? এখানে তো ব্যাংক ব্যালেন্স কমার প্রশ্ন আসছে, এই জন্য এটাকে অনগদ লেনদেনের মধ্যে পর্যায়ভুক্ত করা যাবে না, কারণ এখানে ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, এই কারণে এটা নগদ লেনদেন। পেমেন্ট যদি ক্যাশে হয় তাও পেমেন্ট, আর চেকে পেমেন্ট হলে তাও পেমেন্ট, সেটাকে ক্যাশ ট্রানজ্যাকশান বলা হয়। তাহলে অনগদ লেনদেনের মধ্যে ধারে ক্রয় বিক্রয় আর আরেকটা যে বিক্রয় আছে না, আরেকটা বিক্রয়, এই বিক্রয়ের পরিমাণ যাবে। এরপরে বলছে 1 থেকে 8 তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব। 1 তারিখে যে নগদ মূলধন আনলো এটা দিয়ে কি হবে? নগদ বেড়ে যাবে, মূলধন আনার কারণে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। এরপরে 7 তারিখের লেনদেন, চেক ব্যাংকে জমা দেওয়া হলো এবং বার্তা দেওয়া হলো। চেক ব্যাংকে জমা দিলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, এই জন্য এ বৃদ্ধি বলতে হবে। আর দেনাদার কমে যায়, যে যখন দেনাদার টাকা দিবে তখন দেনাদার কমে যায়, এই জন্য এ হ্রাস বলতে হবে। বার্তা দেওয়ার কারণে, বার্তা মানে একটা ছাড়, ব্যয়ের কারণে ওই কি হবে, ওইর ঘরে মাইনাস হবে আর দেনাদার কমে যাবে, এ মাইনাস। এরপরে এখন পরের লেনদেন দিয়ে কী হবে? 9 তারিখ স্ট্যান্ড আপ মুরাদ। 9 তারিখের এই লেনদেন দিয়ে হিসাব সমীকরণে কি প্রভাব বলবা? এখানে নগদ টাকা যেহেতু ধারে বিক্রয় করা হয়েছে, তাহলে পাওনাদার বৃদ্ধি পাবে, দেনাদার। স্পষ্ট বলো, কারণ দুই ধরনের বলা যাবে না। আর এদিকে সম্পদ বৃদ্ধি পাবে, সেই সম্পদের নাম কি? সেটা হলো দেনাদার সম্পদ। হ্যাঁ, আয় বৃদ্ধি পাবে, আয় ক্রেডিট হবে আর সম্পদ দেবে। আমি এখানে তোমাকে জাবেদা জিজ্ঞেস করি নাই, তুমি হিসাব সমীকরণ দিয়ে বলবা। সম্পদ বৃদ্ধি পাবে আর আয়। হিসাব সমীকরণে আয় বলে কোনো কথা আছে? মালিকানা সত্ত্ব কি বলবা? এদিকে তুমি এই ওয়াই কাম হেয়ার এগেন, তারেক ইউ কাম হেয়ার এগেন, হ্যাঁ কাম হেয়ার এগেন। তুমি যেটা বললা
সিট ডাউন। এখানে এক হচ্ছে ধারে বিক্রি করলে দেনাদার বেড়ে যায়, হিসাব সমীকরণে আছে এ। বলতে হবে যে এ বৃদ্ধি পাবে, বিক্রয় আয়, আয়ের কারণে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার বেড়ে যায়, তাই না? এই কারণে ওই বৃদ্ধি পাবে, এটা বলতে হবে। ক্লিয়ার? এরপরে 11 থেকে 13 তারিখে জাবেদা চেয়েছে, তাই না? জাবেদার সূত্র অনুযায়ী জাবেদা। এরপরে দেখো আমি এতক্ষণ যা বললাম, অনগদ লেনদেন দেখতে পাচ্ছ? অনগদ লেনদেন এভাবে বলতে হবে, ঘর টেনে কোন কোন লেনদেন অনগদ লেনদেন, এইভাবে বলবা। হিসাব সমীকরণের প্রভাব, যেমন এখানে এই স্লাইডে দেখতে পাচ্ছ যে হিসাব সমীকরণের প্রভাবটা বিবরণী ছক আকারে দেখানো আছে, তাই না? প্রথম তারিখের মূলধন দিয়ে নগদ বেড়েছে, মালিকানা সত্ত্ব, নগদ আর মালিকানা সত্ত্ব বেড়েছে নাকি? তারপর ব্যাংকে জমা দিলে ব্যাংক ব্যালেন্স বাড়ে, ব্যাংকের ঘরে প্লাস 1750 আছে, দেনাদার কমে যায়, দেনাদার কমে যায়, বাড়টার কারণেও দেনাদার কমে, এই জন্য টোটাল মাইনাস হচ্ছে 1800। আর বাড়টার কারণে মালিকানা সত্ত্ব কমে, মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস কত? -50। ব্যালেন্স বের করা হচ্ছে। এরপর 11 তারিখে বিক্রয় দ্বারা দেনাদার বেড়েছে, দেনাদারের ঘরে প্লাস। হিসাব সমীকরণে প্রভাব বললে এইভাবে আমরা দেখাতে পারি। যখন বলবে যাবে লিখো হিসাব সমীকরণে প্রভাব, তখন এইভাবেও হিসাব সমীকরণে প্রভাব লেখা যাবে। কোনটা? হ্যাঁ, আগের স্লাইডে যেটা দেখালাম এইভাবে লিখলেও হবে, কিন্তু যখন বলা হবে বিবরণী ছকের মাধ্যমে প্রভাব লিখো, তখন অবশ্যই এইভাবে দেখাতে হবে। ক্লিয়ার? এই প্রভাব দেখানোর পর দেখবা এর যোগফল যত, এর যোগফল কত? এ সাইডের সম্পদের দিকে 1750, 10,000, 9,200, সবকিছুর যোগফল কত? ওই যোগফল আর এই যোগফল ডান দিকের এই সমান চিহ্নের পরে যা আছে তার যোগফল, আর বাম দিকে সমান চিহ্নের আগে যা আছে তার যোগফল অলওয়েজ সমান হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই স্লাইড থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হিসাব সময়। হ্যাঁ, ধরো কি বলতে যাচ্ছ? কোনটা? উদ্ধৃত করা নাই, উদ্ধৃত তুমি না লিখলেও খুব বড় ধরনের কোনো প্রবলেম হবে না। তুমি মনে রাখতে হবে 4 নম্বর, তাই না? 4 নম্বরের জন্য তুমি রচনা লেখা শুরু করবা না, তোমাকে টাইমের দিকে লক্ষ্য রেখে 4 নম্বরের জন্য 10 মিনিট টাইম পাই, 10 মিনিটের মধ্যে তুমি লিখবা। তুমি খুব ভালো একটা লিখতে গিয়ে আর একটা যদি ভুল করো, প্রশ্ন ছেড়ে দাও, এটা ক্ষতিকর বেশি। খুব ভালো একটা লিখতে গেলাম, অনেক ঘর টানলা, লিখতে গিয়ে আরেকটা যদি বাদ দিয়ে দাও প্রশ্ন, তাহলে অনেক খারাপ। আর কারো কিছু জানার আছে এই ক্লাস থেকে? থাকলে বলো। কোনটা? জাবেদা। জাবেদা এখানে নেক্সট স্লাইডে যা বলতেছে, এখানে নগদ ব্যাংক ব্যালেন্স বেড়ে গেল, নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, বিক্রয়ের জন্য আয়, এই জন্য বিক্রয় ক্রেডিট। নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট, আয় কারণে ক্রেডিট।
জমাকৃত চেক অমর্যাদা। অমর্যাদা হলে মানে পূর্বে একটা চেক ভুল চেক দিয়েছিল, এখন তুমি দেনাদারকে ধরবা, এই জন্য দেনাদার বেড়ে যাচ্ছে, দেনাদার ডেবিট হবে, আর ব্যাংক ব্যালেন্স কমে যায়, ব্যাংক ক্রেডিট হবে। ধারে ক্রয়ের জন্য ব্যয় ক্রয় ডেবিট, আর পাওনাদার ক্রেডিট। আর কোনো প্রশ্ন আছে কারণ? তাহলে সবাইকে ধন্যবাদ।